গতকালই আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। এটা স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের সরকারকে আপনি কী বলবেন? এটা তো প্রমাণিত সত্য। বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে, ভোট দিচ্ছে। পশ্চিমবাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ, রাষ্ট্রবাদী জনগণ, তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে, জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে। নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী, কোনো শিশু সুরক্ষিত নয়। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। আমাদের সঙ্গে তো 2-4 জন সিকিউরিটি থাকে, ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী, এমপি, এমএলএ ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন? তাদের নিরাপত্তা কে দেবে? খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুরের কি, জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে, নদিয়ার কি, তাহলে ভুল করবেন। বাড়ির দুয়ারে এসে গেছে। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই খবরটা, আশঙ্কার খবরটা শুনতে হবে ভাবিনি কোনোদিন, কিন্তু শুনলাম যখন মনে হলো বাংলার বার্তার দর্শকদের জানা দরকার। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদেরও। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, প্রাক্তন এনএসজির ডেপুটি কমান্ডার এবং দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ইন্টেলিজেন্সের কাজকর্মের সঙ্গে যুক্ত সেই মানুষটিকে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে লাইফ থ্রেট পেতে হচ্ছে। বিশ্বাস হচ্ছিল না প্রথমে কথাটা, কিন্তু পরবর্তীকালে আমি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি। আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের শোনানো দরকার কীভাবে বাংলাদেশ থেকে দীপাঞ্জন চক্রবর্তীর লাইফ থ্রেটটা আসছে, কোন রুটে তিনি খবরটা পেলেন, কীভাবে খবরটা পেলেন এবং কী প্রস্তুতি তিনি নিচ্ছেন, কী ব্যবস্থা তিনি নিচ্ছেন। সেই দিন যখন এই খবরটা পেলাম, সেই দিন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ক্যানিংয়ে ডেরা বেঁধেছে এক পাকিস্তানি জঙ্গি, যিনি আইডি বিস্ফোরকে হাত পাকানো একজন জঙ্গি। তিনি ক্যানিংয়ে ডেরা বেঁধেছেন এবং সেখান থেকে নেপাল হয়ে পাকিস্তান চলে যাবেন। আমরা সেই দিন জানতে পারছি যে সাব আলী বলে কেরল থেকে যে জঙ্গিকে ধরা হয়েছে, সেই জঙ্গির নেটওয়ার্কটা এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিভিন্ন পকেটে পকেটে তিনি সম্প্রসারণ করার কাজ শুরু করে দিয়েছিলেন। আমরা বারবার দেখছি অসম থেকে, এসটিএফ থেকে খবর আসছে, অসমের এসটিএফ প্রধান জানাচ্ছেন, তার ডিজি জানাচ্ছেন, তারপর হরিহরপাড়ায় ধরা পড়ছেন মিনারুল শেখরা, আব্বাস আলীরা। আমরা দেখছি কাশ্মীর থেকে, কাশ্মীরের পুলিশ খবর পাঠাচ্ছেন, তারপর ক্যানিং থেকে এই জাভেদ মুন্সি ধরা পড়ছেন। এই পশ্চিমবঙ্গ কি তাহলে উগ্রপন্থীদের স্বর্গরাজ্য হবে? আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের একজন বাংলার মানুষ, সেই মানুষটি প্রবাসে থাকেন, মুম্বাইয়ে থাকেন, সেই মানুষটি লাইভ থ্রেট পাচ্ছেন বাংলাদেশ থেকে। আমি আজকে কথা বাড়াবো না, এই রোমহর্ষক ঘটনাটা শোনার জন্য আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীকে ফোন ঘুরিয়েছিলাম। যা শুনেছিলাম তা সত্য, তার জীবনহানি করার চেষ্টা হচ্ছে এবং একসঙ্গে একাধিক ব্যক্তির। কিভাবে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, আপনারা দীপাঞ্জন চক্রবর্তীর মুখে শুনুন। কিন্তু আমি বলছি যে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে এখনও কি ছেলে খেলা করার কোনো স্পেস আছে? সামান্য আমরা কেউ সুরক্ষিত থাকবো না, বিশ্বাস করুন, কেউ সুরক্ষিত থাকবো না। ক্যানিং হসপিটালের উল্টো দিকে ঢালিপাড়ায় গুলশান হাউসে, সেখান থেকে ধরা পড়ছেন পাকিস্তানের আইডি বিস্ফোরকে হাত পাকানো ট্রেন্ড একজন উগ্রপন্থী। আমরা দেখতে পাচ্ছি প্রায় 8 জন অপারেটর বাংলাদেশ থেকে, জাসিমউদ্দিন রহমানের বাহিনী, তারা অসম, কেরল, পশ্চিমবঙ্গকে ট্রানজিট রুট করছেন। আর সেই পশ্চিমবঙ্গে 72টা আউটপোস্টে জমিদার নিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার সেটা বলা দরকার। সেই পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রু হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিহ্নিত করিয়ে মানুষের সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের দূরত্ব তৈরি করিয়েছে। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে 50 কিলোমিটারের এরিয়া ডমিনেশনের জন্য
যে কেন্দ্রীয় অর্ডিন্যান্সেস ছিল তার বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পারি, বিশ্বাস করুন, আমরা এই বাংলার মানুষ কি পারি এত ইনসেনসিটিভ থাকতে? আমরা বাংলার মানুষ কি পারি যে 72টা আউটপোস্টে একটা সরকার জমি না দেওয়ার পর কেন্দ্রীয় সরকারকে যখন সুপ্রিম কোর্টে পর্যন্ত মুখ ঘোরাতে হয়, আমরা চুপ করে বসে থাকতে পারি? আমার পাশের ঘরে কোনো শেষ পর্যন্ত জঙ্গি বসে আছে কিনা, আল কায়দা টেররিস্ট বসে আছে কিনা আমরা কেউ জানি না। বিশ্বাস করুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা সুরক্ষিত আমরা কেউ ভেবে দেখেছি? সস্তার রাজনীতিতে ব্যস্ত থেকেছি আমরা সবাই। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আপনার কাজ পথ বারবার সমালোচনা করব, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কেন ছেলে খেলা করছেন? কেন দিনের পর দিন বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে, আমি দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আপনি। প্রায় 2000-এর ওপর কিলোমিটার বর্ডার রয়েছে এই বাংলাদেশের সঙ্গে। সেই বাংলাদেশ কতটা অসুরক্ষিত বারবার ভিডিও দেখছি, সেই ভিডিওগুলোতে আসছে যেখানে পেনিট্রেশন হচ্ছে, সমস্ত মানুষজন ঢুকে আসছে এই পশ্চিমবঙ্গে। নতুন শরণার্থী স্রোত তো সেটা তো অন্য কথা, কিন্তু জসিমউদ্দিন রহমানি তার টেররিস্টদের যখন পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছেন, পশ্চিমবঙ্গকে সেফ হেভেন করছেন, পশ্চিমবঙ্গের পুলিশ যখন অপরাধী খুঁজে পাচ্ছে না, পশ্চিমবঙ্গের রাজ্যের এসটিএফ যখন নিজের থেকে নিজের উদ্যোগে অপরাধী ধরতে পারছে না, কাশ্মীর থেকে খবর আসছে তবে ধরতে পারছে, অসম থেকে খবর আসছে, অসমের এসটিএফ বাহিনী আসছেন, তারপর হরিহরপাড়ায় মাদ্রাসা চালানো আব্বাস আলীকে ধরা হচ্ছে। এটা কি আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে? বাংলার বার্তার লক্ষ লক্ষ দর্শক, আপনারা নিজেদের মনকে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, কোথায় চলেছে এই পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে? দিনের পর দিন এই পশ্চিমবঙ্গকে এতটা অসুরক্ষিত রাখা যাবে? বাংলাদেশের সঙ্গে তো অনেকের সীমান্ত আছে, মিজোরামের আছে, অসমের আছে, ত্রিপুরা আছে। কেউ তো এই রিল্যাক্সেশন দেয় না, কেউ তো এই ছাড়পত্র দেয় না। কেন পশ্চিমবঙ্গ দেয়? কিসের জন্য দেয়? প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, যিনি লাইভ থ্রেট পাচ্ছেন বাংলাদেশ থেকে। কি 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 ভয়াবহ তার অভিজ্ঞতা তিনি সবে সঞ্চয় করছেন। ভাবুন তো তার পরিবারের কথা, তিনি কিভাবে বাড়ি থেকে বেরোচ্ছেন, কিভাবে রাস্তায় বেরোচ্ছেন, কিভাবে মুভ করছেন। তিনি তো কলকাতায় আসবেন, কোন সিকিউরিটিতে তিনি আসবেন পশ্চিমবঙ্গের মাটিতে? প্রশ্নটা থাকলো। আর দীপাঞ্জন চক্রবর্তীর কথাগুলো দেখুন সন্ময়দা, গত মাস তিনেক ধরে যখন থেকে বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই নিয়ে আমরা কথা বলছি, আওয়াজ ওঠাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে যেরকম ভাবে হিন্দু সমাজের উপর আক্রমণ নেমে এসেছে, যেরকম ভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে এই মৌলবাদী সাম্প্রদায়িকারী সন্ত্রাসবাদীরা, এটার বিরুদ্ধে আমরা আওয়াজ ওঠাতে শুরু করেছিলাম। শুধু আমি বলে নয়, আপনিও উঠাচ্ছেন, রিপাবলিক টিভির মুখ, মানব গ্রহ, এরকম বেশ কিছু লোক আমরা কিন্তু আওয়াজ উঠিয়ে যাচ্ছি এবং ওঠাবই। এটা আমাদের পবিত্র কর্তব্য। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলার বাকি রাজনৈতিক নেতারা মুখ বন্ধ করে রয়েছেন। কিন্তু এটা ঘটনা যে শুভেন্দুবাবু কিন্তু অত্যন্ত আক্রমণাত্মকভাবে এর নিন্দা করে আসছেন, প্রতিরোধ আন্দোলনের কথা বলছেন। এবং এর জন্য আমি গত 2-3 মাস ধরে এই বিভিন্ন রকম ফোন পাচ্ছি, এবং ফোনগুলো সমস্ত বিদেশি নাম্বার থেকে আসা। কখনো কোনোটা দুবাই, কোনোটা বাহরিন, কোনোটা অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে এটা খুব স্বাভাবিক, যে কোনো দেশের সিম কার্ড নিয়ে আপনি ঢাকায় বসেও ফোন করতে পারেন। আপনি ফোনটা যখন ট্রেস করবেন, ফোন নাম্বারগুলো পাওয়া যাবে রেজিস্টার্ড ইন দুবাই অর বাহরিন অর ইউনাইটেড আরব এমিরেটস, অন্য জায়গা। তো তাতে তো ধমকি আসছিলই ক্রমাগত। আমার নাকি মাথার 50 লক্ষ টাকা ডিক্লেয়ার করা হয়েছে ইত্যাদি প্রভৃতি। কয়েকদিন আগে বাংলাদেশের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক, উনি বাংলাদেশের ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন সোহেব চৌধুরী সাহেব, যিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাবে সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ আর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উনি আওয়াজ ওঠাচ্ছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই ভদ্রলোককে খালেদা জিয়ার সরকার 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছিল। উনি নাকি ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী। 7 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল একটি নিউজ পেপারের সম্পাদককে। তো সালাউদ্দিন সাহেবের সঙ্গে যথেষ্ট হৃদ্যতার সম্পর্ক। উনি আমাকে কয়েকদিন আগে ওনার একটি টুইট আমাকে শেয়ার করেন, 2 দিন আগে, এবং ওখানে খুব স্পষ্টভাবে উনি লিখেছেন যে এপার বাংলায় পশ্চিমবঙ্গের কিছু আরো সাংবাদিক, বিরোধী নেতা
এবং দীপাঞ্জন চক্রবর্তী আমার নাম দিয়েও লিখেছেন যে আল কায়দার যে বাংলাদেশ চ্যাপ্টার আনসারুল্লাহ বাংলা টিম, তারা নাকি ফতোয়া দিয়েছে, তারা আমাদের নাকি চিরকালের জন্য আমাদের মুখ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা এঁটেছে। এবং এই জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, যাকে কিছুদিন আগে বাংলাদেশের আজকের এই অন্তর্বর্তী অসাংবিধানিক সরকার জেল থেকে ছেড়ে দেয়, যাকে হাসিনা ওয়াজেদ সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কারণ এই জসিমউদ্দিন রহমানি এবং ওনার সঙ্গে আরেকজন জাকিরুল্লাহ, এই দুজনে 7 জন ব্লগার, উদারমনা ব্লগারকে নৃশংসভাবে হত্যা করেছিল 2014-15 সালে। জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া হয় এবং আরেকজন জাকিরুল্লাহ, তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে 100% কনফার্ম খবর রয়েছে। এবং এই আমাদের সঙ্গে যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা চলছে আল কায়দার হুকুমে, সেটাই জসিমউদ্দিন রহমানি নাকি বাস্তবায়িত করবে। তার পরিকল্পনায় ওই জাকিরুল্লাহ যে টেরোরিস্টদের ভাষায় হিট অ্যান্ড রান, সেটা নাকি করবে এবং সেটা পশ্চিমবঙ্গে বা ভারতে ওদের আনসারুল্লাহ বাংলা বা আল কায়দার স্লিপার সেলের লোকজনকে দিয়েই করাবে। ঠিক আছে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এইরকম ভাবে ভয় দেখিয়ে তো আমাদের কিছু করাতে পারবে না, অন্তত আমাকে তো পারবে না। আমি দীর্ঘ 35 বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি। পৃথিবীর এমন কোনো জিহাদি গোষ্ঠী নেই যাদের সঙ্গে আমি মুখোমুখি লড়াই করিনি বা যারা আমাকে চেনে না। এখন দুটো ফচকে ছোড়া বাংলাদেশ থেকে তারা আমার বিরুদ্ধে যদি কিছু করে, আমি মোকাবেলা করে নেব। কিন্তু এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আজকে আপনি যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলেন, আপনাকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য চিরতরের জন্য বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। আমি চিন্তিত, আপনারা নিজেরাও কিন্তু সাবধানে থাকবেন। আমরা এগুলোকে কোনো মতেই আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু এক বিন্দু ভয়ও পাচ্ছি না। আপনার এই প্রোগ্রাম যদি সন্ত্রাসবাদীরা শুনে থাকে, তাহলে চোখ কান খুলে শুনে নিন। আমরা জন্মেছি, আমরা মারাও যাব। আর রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, ভারত মাতার জন্য যদি মৃত্যু হয়, আমার থেকে খুশি কেউ হবে না। তবে এটাও ঠিক, যারা আসবেন তৈরি হয়ে আসবেন। আমি কিন্তু উদারমনা ব্লগার নই, আমার কাছে আসলে ফিরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সন্ময় দা। দীপাঞ্জন দা, আমার একটা স্পেসিফিক প্রশ্ন। ঘটনা হচ্ছে যে বাংলাদেশে তাদের উগ্রপন্থীদের ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, জেল থেকে পালিয়েছে, সব ঠিক। ঘটনা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইন ইন্ডিয়া হাউ সেফ উই আর, মানে তার কারণটা হচ্ছে, আমি বলছি রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে আমাদের আমি গতকাল একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলাম, খুব কনসিয়াসলি ব্যবহার করেছিলাম, যে মোহাম্মদ ইউনূসের বোধহয় ভারতের দুর্বলতা সংক্রান্ত জায়গাটা তারা ইয়ারমার্ক করতে গিয়ে সব থেকে তারা কনফিডেন্ট হন যখন দেখেন প্রতিবেশী রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রতিবেশী রাষ্ট্রের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, যার 2200 কিলোমিটার, প্রায় 2000-এর ওপর কিলোমিটার প্র্যাকটিক্যালি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে, এবং সেই পশ্চিমবঙ্গে বাস করছেন এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই উগ্রপন্থীদের ব্যাপারে অনেক বেশি লিবারাল। এবং স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা তো উঠে আসে। এই পশ্চিমবঙ্গের ক্যানিং এ কাশ্মীর থেকে পুলিশ আসে উগ্রপন্থী ধরতে, অসম থেকে তার এসটিএফ আসে হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে উগ্রপন্থী ধরতে। আমাদের হোয়াট ইজ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডুইং ইন দ্য বর্ডার এরিয়া? বর্ডার সিকিউরিটি ফোর্সের কাঁধে বন্দুক রেখে নিজেরা যে লিবারাল অ্যাপ্রোচ নিচ্ছেন, আলটিমেটলি সেটারই ডিভিডেন্ড নয় কি এই ধরনের থ্রেটগুলো? দেখুন সন্ময়দা, সমস্যাটা হচ্ছে যেটা আমি বারবার বলছি, যে পশ্চিমবঙ্গ অচিরেই কুখ্যাত হয়ে যাবে ভারতবর্ষে সব থেকে বড় সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদের রপ্তানিকারী রাজ্য হিসাবে। পশ্চিমবঙ্গের শিল্প ইত্যাদি তো খতম, রপ্তানি কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে। এখন শেষ পর্যন্ত আমরা সন্ত্রাসবাদী রপ্তানি করব, সারা ভারতে ছড়িয়ে যাবে বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে সন্ত্রাসবাদীরা। এটা তো আমরা বারবার বলছি। আমি দীপাঞ্জন দা, আপনাকে একটা জায়গায় একটু ইন্টারাপ্ট করছি। আমি দেখছিলাম যে ব্যক্তিটি বাংলাদেশ থেকে, জসিমউদ্দিন রহমানির ব্যক্তিটি এসছে মুর্শিদাবাদ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে অসমে গেছে, কিংবা সরাসরি পশ্চিমবঙ্গ হয়ে কেরলে গেছে। মানে পশ্চিমবঙ্গ হচ্ছে এক্সিট রুট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এখান থেকেই অপারেশনস গুলো হচ্ছে, তাই নয় কি? অ্যাবসলিউটলি। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি গতকাল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের একটা ইন্টারভিউ দেখছিলাম, সম্ভবত একটি চ্যানেলে।
TV9-এ। সেখানে হুমায়ুন কবির একজন বিধায়ক বলছিলেন যে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গে 11,000 খারিজি মাদ্রাসা রয়েছে বেআইনিভাবে, 2011। এবং উনি বললেনও যে এখন 2023-24-এ তো সংখ্যা বহু বেড়ে গেছে। আমরা যদি ধরেও নেই যে 18-20 হাজার খারিজি মাদ্রাসা পশ্চিমবঙ্গে, আপনি ভাবতে পারছেন কি সাংঘাতিক ভয়ঙ্কর বিপজ্জনক। এই যে হরিহরপুরে যে ধরা পড়লো আল কায়দার লোকটি আব্বাস, সে খারিজি মাদ্রাসার একজন শিক্ষক ছিল। এবং হুমায়ুন কবির এটাও বলছে শিক্ষক নয়, আমি মোহাম্মদ আব্বাস আলী তিনি নিজে খুলে বসেছিলেন, তিনি মালিক ছিলেন। হ্যাঁ, তো এখন সেটা হুমায়ুন কবির বলছে যে খারিজি মাদ্রাসা তো সরকারের দেখার কথা, সে তো এখন ওটা হবেই, ধরি মাছ মাছুই পানি। কিন্তু এই যে বলছেন যে সরকারের দেখার কথা, কে কোথায় কি করছে আমরা কি করে জানবো? তো এই রাজ্য সরকার 15-20 হাজার খারিজি মাদ্রাসা পশ্চিমবঙ্গে রয়েছে, তার আড়ালে কি চলছে না চলছে তারা জানেন না। এই যে কলকাতায় যে একজন কলকাতার নবাব যাকে বলা হয়, যিনি বলছিলেন মিনি পাকিস্তান হয়ে গেছে খিদিরপুর গর্বের সঙ্গে, বা বলেছেন এটাও, এগুলো সব তো পাবলিক ডোমেনে রয়েছে, যে আমরাও একদিন খুব তাড়াতাড়ি সংখ্যাগুরু হয়ে যাব, যারা মুসলমান নয়, ইসলাম বিশ্বাস করে না, তারা দুর্ভাগা। দীপাঞ্জন, এই জায়গাটা আপনাকে আমি একটু ধরাচ্ছি, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তৃণমূলের নেতারা, সে ববি হাকিম হোক, কুণাল ঘোষ হোক, এরা মাঝে মাঝে মিডিয়াতে একটা বাইট দিচ্ছেন, আরে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কন্ট্রোল না করতে পারে আমরা কি করব। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস জঙ্গিদের আমদানি করব, তাদের থাকার ব্যবস্থা করে দেব, তাদের নিশ্চিন্ত নিরাপত্তা দেব, মুজিবুর রহমানের হত্যাকারীকে পাক সার্কাসে শিক্ষক হিসেবে মর্যাদা দেব, আর তারপর বর্ডার সিকিউরিটি ফোর্সের ঘাড়ে সমস্ত দায়িত্বটা তুলে দেবো। তখন যখন 72টা আউটপোস্টে আমি জমি দেবো না, যখন বর্ডার সিকিউরিটি ফোর্স জনগণের শত্রু, এটা বোঝানোর জন্য অপর্ণা সেনকে রাস্তায় নামানো, প্রেস ক্লাবে নামানো হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে প্রকাশ্য জনসভায় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে গালমন্দ করছেন, সেই সময় দাঁড়িয়ে আমরা আজকে সমস্ত দায়িত্বটা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে দায়িত্ব চাপিয়ে দিয়ে এই পশ্চিমবঙ্গের শাসক দল তারা ওই আপনার কথা অনুযায়ী জঙ্গিবাদদের আমদানি করব এবং রপ্তানি করব। আমি একটা কথা জানাই, ভারতবর্ষে পাকিস্তান বর্ডার রয়েছে গুজরাটে, রাজস্থানে, পাঞ্জাবে। চীনের বর্ডার রয়েছে উত্তরাখণ্ডে, জম্মু কাশ্মীরে, অরুণাচলে। বাংলাদেশের বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর। একটা রাজ্যের নাম বলতে পারবেন পশ্চিমবঙ্গ ছাড়া যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কেন্দ্রীয় হোম মিনিস্ট্রিকে সুপ্রিম কোর্টে যেতে হয় বর্ডারের জন্য জমি দেওয়ার জন্য? একটা রাজ্যের নাম বলুন যেখানে 10 বছর ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স বলে গেছে যে আমাদের জমি দিন, আমাদের 72টা আউটপোস্ট আমরা দিতে পারছি না। এবং পোরাস বর্ডার, এটা বাংলার মানুষকে বুঝতে হবে, জমি দেব না যাতে এই যে এত বড় বিস্তৃত বর্ডার সেখানে বিএসএফ কাজ করতে না পারে, আউটপোস্ট না হতে পারে, যাতে অবৈধ অভিম অনুপ্রবেশ হবে। এবং দ্য মোমেন্ট তারা পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকবে, তাদের রেশন কার্ড ইমিডিয়েট তৈরি করে দেবে, পঞ্চায়েত তাদের বানিয়ে দেবে বার্থ সার্টিফিকেট। আর রেশন কার্ড বার্থ সার্টিফিকেট হলে আপনি তার ভিত্তিতেই আপনার আধার কার্ড হয়, তার ভিত্তিতেই আপনার ভোটার আই কার্ড হয়। কেন্দ্রীয় সরকার কি করে ভেরিফাই করবে? ভেরিফাই করার লোকগুলো তো তারাই বানিয়ে দিচ্ছে, নকল পাসপোর্ট, নকল ভিসা, নকল আধার কার্ড। এটা তো পরিষ্কার একটা দ্বিচারিতা হচ্ছে, এবং এই দ্বিচারিতাকে বাংলার মানুষকে দাম দিতে হবেই। আমরা আছি কি থাকবো না, আই ডোন্ট কেয়ার। বাংলার পরবর্তী প্রজন্ম কি করে কি হবে? এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারবে তো? এই প্রশ্ন আজকে উঠবে সন্ময়দা। যাই হোক দীপাঞ্জন দা, কিপ ইয়োরসেলফ সেফ। আপনার খবরটা পেয়ে যৎপরণই আমরা উদ্বিগ্ন সবাই, বাংলার মানুষের পক্ষ থেকে, আমাদের বাংলা বার্তার সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনার সঙ্গে সলিডারিটি জানাচ্ছি। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, লড়াই জারি থাকবে, এইটুকু বলি। লড়াই জারি থাকবে সন্ময়দা, আমাদের আওয়াজ কেউ বন্ধ করতে পারেনি, পারবে না ঈশ্বর ছাড়া। আমি ঈশ্বর বিশ্বাস করি, দেখা যাক কার শক্তি বেশি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সন্ময়দা।